নমস্কার, মৃদুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ 6 জানুয়ারি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং জোন চালু করার কথা থাকলেও পুর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। আবারও মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে ঔষধের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে নেশার ঔষধ ও ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার ঔষধ ব্যবসায়ী। এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। আজ পুরসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আজ 6 জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং জোন চালু করার কথা ছিল। গত 3রা জানুয়ারি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং বোর্ড বসানো হয়েছিল পুরসভার তরফে। কথা ছিল আজ থেকেই পেইড পার্কিং জোনে বাইক প্রতি 5 টাকা ও সাইকেল প্রতি 2 টাকা করে দিতে হবে প্রতি ঘন্টা অনুসারে। তবে এদিন পুরসভার কাউন্সিলর, পুলিশ প্রশাসন ও পুর আধিকারিকদের সাথে বৈঠকে এখনই পেইড পার্কিং জোন চালু করা হচ্ছে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই নিয়ে আগামী 10 জানুয়ারি পুরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় ভিজিট করা হবে। কোথায় কোথায় পার্কিং জোন করা যায় তা নিয়ে তখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেই অনুযায়ী পার্কিং জোন চালুর ঘোষণা করবে পুরসভা বলে জানানো হয়েছে। পুরসভার এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি। এদিকে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, পুরসভা আগেই পেইড পার্কিং জোন নিয়ে এত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাউন্সিলরদের সাথে এই নিয়ে আগে কোনো আলোচনা করা হয়নি। এই নিয়ে সব পক্ষের কাউন্সিলরদের মতামতের প্রয়োজন রয়েছে। তবে আজ সেই বৈঠক অনুষ্ঠিত হলো। বিভিন্ন মতামত আজ দেওয়া হয়েছে। আগামী দিনে সেই প্রস্তাব অনুযায়ী নিশ্চয়ই পার্কিং জোন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান। দেখুন, আমাদের বিশেষ করে যে বাজেট মিটিং গুলো হয় না, সেই মিটিং এ অনেক কথা থাকে। সেখানে পার্কিং জোন করা হবে কথা থাকে, সেখানে হকার্স কর্নার করা হবে কথা থাকে, যেখানে মানে এরকমও প্রকল্প থাকে, জল ধরো জল ভরো প্রকল্প 10 বছর ধরে বাজেটে থাকে, কিন্তু লাস্ট দুটো বাজেটে এই প্রকল্পটাকেই আউট করে দেওয়া হয়েছে। তা এরকম বোর্ড মিটিং এ অনেক কথা হয়। জলপাইগুড়ি ভবন নিয়ে প্রতি বছর বাজেট মিটিং এ হয়। আবার এই মার্চ মাসে বাজেট করব, সেখানেও থাকবে যে জলপাইগুড়ি ভবন কলকাতায় আমরা করতে যাচ্ছি। তা বছরের পর বছর দেখে আসছি যে এগুলো বাস্তবায়িত হচ্ছে না। তা সুতরাং কোনোদিন না কোনোদিন পার্কিং জোন নিয়ে হয়তো আলোচনা হয়েছিল, এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু বাস্তবায়িত আজ অব্দি হয় নাই। এবং বাস্তবায়ন করতে গিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার পৌরসভা, সেখানে আমি বলতে পারি যে প্রথমে একটা হোঁচট খেয়ে গেলাম আমরা। 6 তারিখ থেকে নেওয়া হবে, আবার পিছিয়ে গেল, আবার নতুন করে আবার আমরা বেরোবো দেখতে। তা যাই হোক, হোঁচট খেয়েও যদি পৌরসভা এই বিষয়ে সাফল্য অর্জন করতে পারে, আমি অবশ্যই সাধুবাদ জানাবো। না না না, ওনারা হয়তো প্রশাসনিকভাবে সেটা ঘোষণা করেছেন, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত হতেই যাচ্ছে, সেখানে তো সব পক্ষের এমনকি কাউন্সিলরদের মতামতের প্রয়োজন আছে। কারণ যেসব ওয়ার্ডে পার্কিং জোন হবে, সেখানেও তো কোনো না কোনো ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই সেটা প্রশাসনিক বলে হয়তো ওনারা ঘোষণা করেছেন, কিন্তু কোনো আলোচনা, কোনো মিটিং সেটা হয়নি আজকে। না, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আজকে সেই মিটিংটা সম্পূর্ণ হলো এবং সেখানে কিছু সুনির্দিষ্টভাবে প্রস্তাব দেওয়া হলো। তো আগামী দিনে নিশ্চয়ই সেই প্রস্তাবের ভিত্তিতে কাজ শুরু হবে পার্কিং জোনের। যে টোটো সমস্যা যেভাবে আমরা দূর করতে পারিনি, আমরা কি পার্কিং জোন করে শহরবাসীকে যানজট মুক্ত করবো, শহরকে যানজট মুক্ত করতে পারবো, সেটা আগামী দিন বলবে। না না, প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। গ্রহণ হয়নি। যদি বলা হয় যে আজকের মিটিং এর পরে সেটাই সিদ্ধান্ত গৃহীত হলো, এবং তবু মানে সম্পূর্ণ যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাও নয়। বলছি জয়েন্ট সার্ভে হবে প্রশাসন এবং মিউনিসিপ্যালিটির, কোথায় কোথায় পার্কিং জোন হবে তা একটা ম্যাপ তৈরি করতে হবে, জনসাধারণকে জানিয়ে দিতে হবে। বিভিন্ন যে ফুটপাথগুলি দখলমুক্ত করতে হবে, বিভিন্ন প্রস্তাব মিটিং এ এসেছে। তো আমার মনে হয় সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে সুচারুভাবে সেগুলি সম্পূর্ণ করতে হবে। 3-4টে জায়গায় যে আগে করা হলো, সেটা আপনারা সেভাবে না, সেগুলি প্রশাসনিক বলে হয়তো তারা বলেছেন, কিন্তু সেটা মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী নয়। প্রাথমিক স্তরে দেখুন, আপনাকে দুটো জিনিস আপনাকে মানতে হবে। এই শহরটাকে যদি রক্ষা করতে হয়,
আপনার যানজটের হাত থেকে রক্ষা করতে হবে। আর বহু মানুষ যারা এই রাজ্যের বাসিন্দা নয়, আধার কার্ড ভোটার কার্ড ছাড়া যারা এই শহর দখল করে ব্যবসা করার চেষ্টা করছে, তাদের হাত থেকে শহরকে রক্ষা করতে হবে। এই দুটো হচ্ছে প্রিন্সিপাল পলিসি। এই পলিসিকে যদি আপনাকে মেনটেন করতে হয়, তাহলে আপনাকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং দরকার। কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ে আমরা প্রথমে 6 তারিখ শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আমরা বেশ কিছু সাধারণ নাগরিকের অভিমত আমরা হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ এবং ফোন কলে পেয়েছি। তারপর আমরা ঠিক করি যে 6 তারিখের আমরা একটা পুলিশ প্রশাসনকে নিয়ে এবং সেই অভিমতগুলোকে সাথে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আরেকটা কম্প্রিহেন্সিভ প্ল্যানের মিটিং করব। কম্প্রিহেন্সিভ প্ল্যানিং পুরো তৈরি হয়ে গেল আজকে। আমরা 9 তারিখে জয়েন্ট ভিজিট রয়েছে এবং 10 তারিখে জয়েন্ট ভিজিট রয়েছে, 11 তারিখে টোটো সংক্রান্ত মিটিং রয়েছে। এবং আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে হকারকে আপনি সরিয়ে ফুটপাত নেবেন, সেই হকার যদি আমাদের হকার স্যাপের মধ্যে থাকে, তাহলে তাকে একটা পার্শ্ববর্তী জায়গা বা কোথাও একটা পুনর্বাসন দিতে হবে। তার ফলে এই দেখুন, হকার পুনর্বাসন, ফুটপাত খোলা রাখা, পার্কিং জোন এবং তার সাথে নো পার্কিং জোন, যেখানে পার্কিং জোন থাকবে সেখানে নো পার্কিং জোনের বোর্ড থাকবে, কতটা পার্কিং জোন তার মার্কিং। এবং এছাড়া আপনাকে কার পার্কিংও তো ব্যবস্থা করতে হবে। কদমতলায় একটা বিল্ডিংয়ের থেকে আমরা মালিকের থেকে আমরা 1 কাঠা জমি লিজ দিয়েছি, সেখানে আমরা কার পার্কিং জোন করে দেবো। এছাড়া বেশ কিছু জায়গা আমরা চিহ্নিতকরণ করেছি আজকের মিটিংয়ে, যেগুলোর ফিজিক্যাল ভেরিফিকেশন খুব জরুরি আছে। তার কারণ একই সাথে মাথায় রাখতে হবে, থানায় যে মোড়ে দুটো করেছি আমরা, থানা মোড়ে যে দুটো করেছি সেই দুটো কিন্তু থাকছেই, কিন্তু সবগুলো একসাথে ওপেন হবে। এবং তারপর কাকে কাকে অ্যাওয়ার্ড দেবো সেটাও করতে হবে। তারপর টেন্ডার প্রক্রিয়া চালু করে দিতে হবে। তাই একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং, যাতে শহরবাসীর কোনো অভিযোগ না থাকে। শহরবাসীর অভিমত, কাউন্সিলরদের অভিমত, পুলিশ প্রশাসনের অভিমত সমস্ত নিয়েই আমরা 10 তারিখ থেকে প্ল্যানিংয়ের যাত্রা শুরু করছি। দিন না 2 সপ্তাহ 3 সপ্তাহ দিন। সকলকে নিয়ে, সকলের মতামতকে নিয়ে আমরা কিভাবে সুপরিকল্পিতভাবে এগোতে পারি, তারই একটি সভা আজকের মিটিংয়ে আলোচিত হলো। বিভিন্ন বিষয় উঠে এলো। আমরা এরপরেই আগামী 9 তারিখ 10 তারিখে আমরা পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কোথায় কোথায় পার্কিং জোন চিহ্নিত করা যায় তার একটা ভিজিট করব এবং পরবর্তী পর্যায়ে তারপরে টোটো নিয়ে একটা বৈঠক এবং যারা ফুটপাত দখল করে এখনো ব্যবসায়ীরা বসে আছেন, এই 3টে বিষয় নিয়েই পুরসভা নামছে এবং মানুষকে চলাচলের উপযুক্ত করে দিতে হবে। এই ভাবনাকে নিয়ে পুরসভা এগিয়ে যাবে আগামী কয়েক সপ্তাহে। এই উদ্যোগকে আমরা লাগিয়েছি। ম্যাডাম, কালকে থেকে কি লাগু হবে? যে আজকে থেকে তো নেওয়ার কথা না, সেটা একটা প্রাইমারি আমাদের একটা ভিজিট ছিল, কিন্তু আজকের এর জন্যই আমরা এমার্জেন্সি একটা মিটিং ডেকেছি। বিভিন্ন মতামত উঠে এসেছে। আমরা এগুলো করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে পারি সেই সমস্ত বিষয় আলোচনা করে আমাদের ধাপে ধাপে প্রত্যেকটি স্টেপ আমরা আগাবো। প্রথম পর্যায়ে আমাদের ভিজিট করতে হবে, জায়গাগুলোকে চিহ্নিত করবার। অতএব আমাদের কিছুদিন একটা টাইম দিতে হবে। তারপর টোটো নিয়ে একটা লাগু করার ডেট আমরা এখনো দিইনি। তার কারণ আমি প্রথমেই বললাম, এর সঙ্গে জড়িয়ে আছে ফুটপাত অভিযান এবং তার সঙ্গে জড়িয়ে আছে টোটো নিয়ন্ত্রণ। অতএব আমাদের কিছুটা সময় আমরা চেয়ে নিচ্ছি শহরবাসীর জন্য। আমরা আশা রাখছি যে আমাদের সঙ্গে সকলে সহযোগিতা করবেন এবং আপনাদের সুবিধার্থেই, ব্যবসায়ীদের সুবিধার্থে জলপাইগুড়ি পুরসভা যে উদ্যোগ নিয়েছে তার পাশে আপনারা থাকবেন। অবশ্যই কিছুটা সময় আমাদের দিতে হবে এই 3টেকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। তাহলে কি যখন এই উদ্যোগটা যখন না হলো, আলোচনা ছাড়াই কি উদ্যোগটা নেওয়া হয়েছিল? না, আমরা মানুষকে একটা বার্তা দিতে চেয়েছি যে পুরসভা কিন্তু পার্কিং জোন ঘোষণা করতে নামছে। সেই পার্কিং জোন ঘোষণা করবার ক্ষেত্রে আমাদের বিষয়টি আরো উঠে এসেছে যে আমাদের টোটো নিয়ন্ত্রণ, আমরা সেদিনও বলেছি আমরা টোটো নিয়ন্ত্রণ করব রাস্তায় দাঁড়িয়ে। তাহলে পরপর এই বিষয়গুলোকে একসাথে নিয়ে আমাদের চলতে হবে। সেই বার্তাকে নিয়েই আমরা আজকে এগোচ্ছি। সকল মানুষের সহযোগিতা প্রয়োজন। কেউ বলেছেন কার পার্কিং এর কি ব্যবস্থা করবেন, শুধু মোটরসাইকেল সাইকেল পার্কিং এর সাথে সাথে কার পার্কিংটাও দেখুন। কেউ বলেছেন যে বেশ কিছু জায়গা আছে লিখে পাঠিয়েছেন যে এগুলোকে একটু চিহ্নিতকরণ করে এখানে পার্কিং করুন। কেউ বলছে যে মাল্টি স্টোরিক পার্কিং করা যায় কিনা, সেটা এখন এই শহর সম্ভব। বিয়ে বাড়ির কথা কেউ কিছু কিছু বিল্ডিংয়ের নাম লিখে পাঠিয়েছেন যে তারা বিল্ডিং করেছে প্রমোটাররা পার্কিং ছাড়া, যদিও সেটা প্রশাসনিক বোর্ডের আগে, ঠিক আছে, প্রশাসনিক বোর্ড এই বোর্ডের অনেক আগে। তাই সেইগুলোকেও আমরা আজকে নজরে এনেছি এবং পার্কিং ছাড়া যারা রমরমিও ব্যবসা করেছেন তারাও আমাদের আওতায় আসবেন ধীরে ধীরে। পুলিশের থেকেও গঠনমূলক প্রস্তাব ছিল, আইসি ট্রাফিক, আইসি কোতোয়ালি, ডিএসপি ট্রাফিকের থেকে, সেটা নিয়েও আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। আর একটা কথা আমি বলি, শহরটাকে আমরা সুন্দর রাখবো এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না, সিদ্ধারাটা সোজা থাকবে। মোটর বাইকের সঙ্গে 4 চাকার গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কে। মোটর বাইকের সঙ্গে 4 চাকার গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটল জাতীয় সড়কে। সোমবার সকালে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় 4 চাকা ও মোটর বাইক 2 গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ময়নাগুড়ি ব্লকের দোমোহনী এলাকার বাসিন্দা দেবাশিস রায় ও বিক্রম সরকার মোটর বাইকে 31 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। তখন গোশালার ট্রাফিক মোড় এলাকায় উল্টো দিক থেকে আসা একটি 4 চাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় দ্রুত গতিতে থাকা মোটর বাইকের। ঘটনায় 4 চাকার গাড়িটির সামনের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মোটর বাইকটিও। তবে বাইক আরোহীরা প্রাণে বাঁচলেও দুজনেই আহত হয়েছেন। তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, বিক্রম সরকার। কোথায় বাড়ি? বাড়ি দোমোহনী মোড়। বাইকে কজন ছিলেন? বাইকে আমরা দুজন ছিলাম, এ চালাচ্ছিল। আমরা এদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলাম। তো গাড়িটা মোটামুটি 50 মিনিট ছিল। তো এদিকে যাচ্ছিলাম, গাড়িটা দিক দিয়ে পার হচ্ছিল। তো আমরা ভাবলাম যে গাড়িটা পার হয়ে যাবে, কিন্তু গাড়িটা ওখানে থামছে। ওখানে স্লো করবে, ওখানে দাঁড়াবে। যাই হোক, তো স্লো করার সাথে সাথে আমরা এদিক দিয়ে ফিরেছিলাম, তো এই জন্য সামনে ধাক্কা লেগে গেলো গাড়িটা। ধাক্কা লেগে আমরা পড়ি। গাড়ির দুটো গাড়ি ক্ষতি হয়েছে? দুটো ক্ষতি তো এরও হয়েছে। আপনার কোথায় লাগেছে? আমার এখানে হাতে লাগছে, পায়ে লাগছে, এই হাতে। আর ওনার দুজনেরই লেগেছে? গাড়ির চালকের কিছু হয়েছে না? কিছু হয়েছে, তাহলে গাড়িটা ড্যামেজ হয়েছে। ট্রাফিক ছিল না? ট্রাফিক এখন নাই, এখন শুরু তো বলছি যে এখন কোথায় হাসপাতাল যাচ্ছে? হাসপাতালে যাবো এখন, দেখাবো। কি মনে হচ্ছে কার জন্য এই প্রবলেম হচ্ছে? কার এখন যেহেতু সিগন্যাল জায়গা, এরও এখন পার হচ্ছিল, আমরাও আসতেছিলাম, এখন দেখে পার হচ্ছিল। আমরা একটু তাড়াহুড়া ছিলাম। আমি ভাবছি যে গাড়িটা ওখানে স্লো করছে, দাঁড়াবে, আমি ওইভাবেই আসছি। কি এখন কি বলছেন? উনি বলছে যে আমার দোষ তো কিছু নেই, আমি ওইখানে স্লো করছে, আমি মনে হয় দাঁড়াবে, আমি ভাবছি। তার মানে কি একটা বড় সড়ো আর ঘটনা ঘটতে পারতো, মানে বেঁচে গেছেন, প্রাণে বেঁচে গেছেন। কি নাম আপনার? দেবাশিস রায়। হ্যাঁ, দেবাশিস রায়। কোথায় বাড়ি? গোলবাড়ি। কি করেন আপনারা? এই যে সৌম্য কাজ করেন পদ্মারে। ভারত নেপাল সীমান্তের গৌরসিং জোতের হনুমান মন্দিরের পাশে অভিযান চালিয়ে পুলিশ ব্রাউন সুগার, নগদ টাকা ও 2 মহিলাকে গ্রেফতার করল। ভারত নেপাল সীমান্তের গৌরসিং জোত হনুমান মন্দিরের পাশে পুলিশ অভিযান চালিয়ে 19 গ্রাম ব্রাউন সুগার ও 4,70,500 টাকা নগদ সহ 2 মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার 2 মহিলা হলেন রজনী গিরি, বয়স 30 বছর এবং রিয়া দাস, বয়স 29 বছর। দুজনেই গৌরসিং জোতের বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌরসিং জোত এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এই মাদক ও নগদ টাকা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2 মহিলাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার 2 মহিলাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। নকশালবাড়িতে পিকআপ ভ্যানে করে চীনা রসুন পাচার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের হানা। নকশালবাড়িতে পিকআপ ভ্যানে করে চীনা রসুন পাচার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে হানা এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের। নকশালবাড়ির রথখোলা এলাকায় এসএসবির অভিযানে 2 পিকআপ ভ্যান চীনা রসুন আটক করল এসএসবি। রসুন নিয়ে বের হতে গেলে পাচারকারীদের বাধায় পড়তে হয় এসএসবিকে। কর্তব্যরত এসএসবি জওয়ানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনায় রসুন ছড়িয়ে পালিয়ে যায় পাচারকারীরা। ঘটনায় 2 পিকআপ ভ্যানের মোট 300 প্যাকেট চীনা রসুন উদ্ধার করে এসএসবি। বাধা সৃষ্টিকারী বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ নকশালবাড়ি থানায় দায়ের করা হয়। ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। তিস্তা নদীর তীরবর্তী এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরে শীতকালীন রবি ফসলের ওপর নির্ভরশীল। তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে শীতকালীন রবি ফসলের ওপর নির্ভরশীল, বিশেষ করে মটরশুঁটি, আলু এবং অন্যান্য ফসল। এই অঞ্চলে তিস্তা নদীর প্রতি বছর বর্ষার পরে মাটি ও বালি এনে উর্বরতা বৃদ্ধি করে, যার ফলে ভালো ফলনের আশা থাকে। তবে এবছর কিছুটা আগের মতো নয়। গত বছর সিকিমের ভয়াবহ বন্যার ফলে নদীর জল প্রবাহের সঙ্গে বহু ক্ষতির মুখে পড়েছিল নদী তীরবর্তী এলাকাগুলো। বন্যার পর সেনা ছাউনির অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ বারুদও তিস্তার মাধ্যমে চলে আসে, যা যে কোনো কৃষকের জন্য চিন্তার কারণ। এই বন্যার জল তিস্তার চরিত্রে অস্থিরতা সৃষ্টি করেছে এবং কৃষকদের মতে এই জল এবং মাটির তেলাক্ত ভাব এখনো কাটেনি। তাদের মতে এই তেলাক্ত মাটির কারণে চাষাবাদের সমস্যা হচ্ছে এবং আগের মতো ফলন পাচ্ছেন না। পাতকাটা গ্রাম পঞ্চায়েতে তিস্তা লাগোয়া কৃষকদের মুখে একটাই কথা, আগে যেভাবে উর্বরতা পেতাম এবছর সেভাবে ফলন হচ্ছে না। সিকিমের বন্যার ধাক্কা এখনো কাটেনি আর নদীর মাটি থেকে তেলযুক্ত ভাব ওঠা ছাড়া কিছুই হচ্ছে না।
এবছর মটরশুঁটি ও আলু চাষে অনেকটা পতন লক্ষ্য করা গেছে। কৃষকরা আশঙ্কা করছেন যে যদি তিস্তা নদী থেকে বন্যার প্রভাব শেষ না হয় তবে ভবিষ্যতে এই অঞ্চলের কৃষি জীবিকা আরও কঠিন হয়ে পড়বে। এদিকে কৃষকদের দাবি সরকার এবং স্থানীয় প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা, যাতে নদীর তীরবর্তী কৃষকরা আবারও আগের মতো সুস্থিরভাবে চাষাবাদ করতে পারেন। আলু মটর দিয়ে 5 বিঘা। 5 বিঘা কোথায় চাষ করেছে? তিস্তার সর। এবছর ফলন কেমন? এর ফলন কম আছে, এবার মাটিতে এবার চাষ ভালো হয়নি। এই কেন? তিস্তার মাটিতে তো ভালো চাষ হয়। তিস্তার মাটিতে ভালো চাষ হইলো, এই বছর ভালো হয় নাই, কারণ ওই যে সে গেল বছর যে বন্যা হয়েছে, বন্যায় হইলো যে তেলের ঠেল বাইসে হয়েছিল, ওই জন্য মনে হয় তেলের মাটিটা কি তেলাক্ত টাইপের? তেল হয়ে গেছে, ওই জন্য মনে হয় ভালো হয়নি। কেন? তাহলে তো লস এক কথা। লস তো হবেই, লস হলে এখন আমাদের কৃষি কাজ করতে লাগবে, খাইতে লাগবে, এটুকু আমার তো করতেই লাগবে। 1 বিঘা জমিতে কেমন মটরশুঁটি উঠে? এখন অত ড্রাইভার ভালো হয় না, কতটা যে উঠবে না ছিললে তো বলতে পারবো না। মাটি তেলাক্ত বলতে কেমন টাইপের হয়ে আছে? এরা জল দিলেও তেল একটা ভাইসা উঠে। জল দিলেও? হ্যাঁ। এই কেন এটা হয়েছে কেন? আগে কি এই মাটি থাকতো? আগে তো চাষাবাদ কেমন হতো? আগে চাষাবাদটা ভালোই হইতো, খারাপ হইতো না। কি নাম আপনার? কাজল তারা মজুমদার। বানার গতি মটরশুটির ফলন একদম কম, কারণ যে মাটি খারাপ হয়ে গেছে। কিসের জন্য মাটি খারাপ হয়েছে? ওই যে বানা হয়েছে। মাটি কি দেখাচ্ছে? মাটিতে চাষাবাদ মাটিতে দেখাচ্ছে মানে তোলের তো ভাব একটা জিনিস আছে, যখন জল দিই তখন জমিনে জল ব্যবহার করলে তখন তোলের তো একটা জিনিস বাসে উঠে, এই জন্য মাটিটা খুবই খারাপ হয়ে গেছে। মটরশুটির ফলন কেমন হয়েছে? মটরশুটির ফলন খুবই খারাপ। আপনারা কৃষির কাজে কোনো লোন টোন পান? না, আমাদের কোনো লোন টোন দেয় না। কোন গ্রাম এটা? এটা তো হলো সুন্দরবন। আপনার নাম দিয়ে? হ্যাঁ, সুন্দরবন। কোন গ্রাম পঞ্চায়েতের পড়ে এটা? এটা তো রন্দমালি বা আরে পঞ্চায়েতটার নাম হলো বাটি পঞ্চায়েত। আপনারা এখানে চাষাবাদ করেন? হ্যাঁ, এই বিজ্ঞানে চাষাবাদ করি। এইবার মটরশুটি চাষ কেমন হয়েছে? হয়েছে ভালোই। মানে ফলন কেমন হয়েছে? ফলন অতটা নাই। কি কারণ? কি কারণ? কিসের দোষ? বিষের দোষ না, মানে জমির দোষ। কি করে বলবো? মানে জমিতে কেন? আরে ওই যে বন্যাটা হইলো না, ওখান থেকে মাটিটা একদম খারাপ হয়ে গেছে। কেন? এই যে সিকিমের থেকে? হ্যাঁ, ওই মাটিটা একদম তেল আর অন্য রকম। ফলন কেমন হয়েছে? ফলন এই যে তো দেখতেছেন, আগের বার থেকে বেশি না কম? কম। এটা কি জাতি? এটা কি জাতি মটরশুটি? এটা কি জাতি? কি প্রজাতির এটা? এইরকম কি প্রজাতি? দাম কেমন যায় এই মটরশুটির বাজারে? দাম হ্যাঁ, এখন তো কত করে রে? 40-42। আপনারা কাজ করছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। কতজন? আপনাদের কোন গ্রাম এটা? কোন গ্রামে? আমাদের দৌড়ালিয়া পাড়া। কি নাম আপনার? আমার দুর্গা বৈদ্য। দক্ষিণ মেরুতে আবহাওয়া নিয়ে কাজ করে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। 400 দিন ধরে তীব্র প্রতিকূল আবহাওয়ায় দক্ষিণ মেরুতে আবহাওয়া নিয়ে কাজ করে ফিরে নিজের অভিজ্ঞতার কথা জানালেন জলপাইগুড়ির গোমস্তা পাড়ার বাসিন্দা 33 বছর বয়সী জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী। উল্লেখ্য, আবহাওয়া সংক্রান্ত বিষয় সহ আরও অন্যান্য বিষয় নিয়ে গবেষণার জন্য ভারত সরকার ইস্ট আন্টার্কটিকায় ভারতী ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন স্থাপন করেছে। 2012 সালে এই সেন্টারটি চালু করা হয়। যদিও দক্ষিণ মেরুতে মৈত্রী নামে আরও একটি সেন্টার রয়েছে ভারতের। প্রতি বছর সেন্টারে আবহাওয়া, মহাকাশ সহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে। আবহাওয়া বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী বলেন, দক্ষিণ মেরুতে 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকায় গবেষণার জন্য তাকে নির্বাচন করা হয়। 22 জনের গ্রুপ গিয়েছিল ভারত থেকে। সেখানে তিনি ছাড়াও মেঘালয়ের একজন আবহাওয়া বিজ্ঞানী ছিলেন। 2023 সালের নভেম্বর মাসে তারা রওনা হওয়ার অনেক আগে থেকেই শারীরিক পরীক্ষা দিতে হয়েছে। এছাড়াও দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আবহাওয়ায় কিভাবে থাকতে হবে, অসুবিধা কি হতে পারে, সমস্ত বিষয় নিয়ে গোয়ায় 7 থেকে 10 দিনের একটি প্রশিক্ষণ হয়েছিল। গোয়া থেকে দক্ষিণ আফ্রিকায় কেপ টাউন, সেখান থেকে বিমানে দক্ষিণ মেরুতে যান। বিমান থেকে নামার পরে অত্যধিক ঠান্ডা গ্রাস করেছিল। তাপমাত্রা ছিল -20 ডিগ্রি সেলসিয়াস। ওই সময় দিন ছিল 22 থেকে 23 ঘন্টা। সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চোখে লাগছিল। বাধ্য হয়ে সানগ্লাসের সাহায্য নিতে হয়। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা এই ছাত্র জানান, 24 ঘন্টায় কাজ করতে হয়। ভারতে এই সেন্টারের পাশেই রয়েছে রাশিয়া এবং চীনের সেন্টার।
এই 400 দিনে ওই দুই দেশের বিজ্ঞানীদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছিল। তো 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় 400 দিন কাটিয়ে এসেছি। আমি 2023-এর নভেম্বরে গেছিলাম, 2024-এর ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি। ওখানে আমাদের আইএমডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে, ওয়েদার ডাটা কেমন আছে, কী আছে, তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন, কীভাবে কী চেঞ্জ হচ্ছে তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে। তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে, ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে, রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে, তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে। তো সেই রিসার্চের কাজের জন্যই আমাদের ওখানে যেতে হয়েছে। জার্নিটা বলতে এখান থেকে এই এক্সপিডিশনটা সম্পূর্ণভাবে এনসিপিআর কন্ডাক্ট করে, ন্যাশনাল ক্লাইমেট ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। তো ওই এনসিপিআরে আমাদের প্রথমে রিপোর্ট করতে হয়, তারপরে সেখান থেকে আমরা যাই কেপটাউন থেকে আন্টার্কটিকা। টোটাল আমরা ফ্লাইটে গেছিলাম। কখনো ফ্লাইটে হয়, মানে কেউ ফ্লাইটে যায়, আবার কেপটাউন থেকে কেউ ভায়া শিপেও যায়। ফ্লাইটে ওখানে মানে আইসের উপরেই ফ্লাইট ল্যান্ড করে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যায়, যেমন আমাদের আইএমডি থেকে 2 জন ছিলেন, তাছাড়া আইআইজি থেকে ছিলেন 1 জন, ইসরো থেকে ছিলেন 4 জন, তারপরে জিএসআই থেকে ছিলেন, এনসিপিআরের নিজস্ব সায়েন্টিস্টরা ওনারা প্রতি বছর যান। এছাড়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে যান। এটা তো অভিজ্ঞতা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। ওখানকার সম্পূর্ণই আলাদা, মানে আমরা যেসব জিনিসপত্র শুধু বইতে পড়ে এসেছি, ওগুলো বাস্তব চোখে দেখার মানে মজাটাই আলাদা। যেমন ধরুন পেঙ্গুইন বা সিল বা অরোরা, এসব জিনিসপত্র চোখে দেখার অভিজ্ঞতাই আলাদা। দেখুন, এই গবেষণা তো আমাদের এখন মানে এটা এমন না যে নতুন কিছু হয়েছে, এটা চলছে, অনেক দিন ধরেই চলছে। তো ওইখানে যে আমি মানে যেতে পেরেছি, আমার ডিপার্টমেন্ট যে আমাকে চুজ করেছে, তারপরে এনসিপিআর থ্রুতে যেতে পেরেছি, আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই মনে করেছে যে আমি ওখানে গিয়ে কাজ করে আসতে পারবো। ফুড বলতে ওখানে খাওয়ার বেশিরভাগই কেপটাউন থেকে যেত, কিছু ইন্ডিয়া থেকেও যায়, ইন্ডিয়া কেপটাউন মিলিয়ে ওখানে যায়। যা খাওয়ার দাওয়ার বেশি, যেমন ধরেন মাছ মাংস, এগুলো সবই আমাদের ওখানে ফ্রোজেন করে রাখা হতো। জানুয়ারির মিডে বা ফেব্রুয়ারিতে যখন শিপ যেত, শিপের মাধ্যমে মেন খাওয়ার দাওয়ার যেত, ওগুলো সবই ফ্রোজেন অবস্থায় ওখানে মানে প্রিজার্ভ করে রাখা হতো। যখন মানে খাওয়া দরকার তখন সেই ফ্রোজেন ফুড বের করে রান্না করে খাওয়া হতো। এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো কোনো অসুবিধা নেই, যথেষ্ট খাওয়া দাওয়া আছে। এটা কাজ চলছে, আমি এক্স্যাক্টলি মানে ডাইরেক্টলি এখনই বলতে পারবো না যে কি যে দেখুন, ক্লাইমেট বলতে বোঝায় 30 বছরের ডেটা। তো 30 বছর অনেকটা সময়, তো 30 বছরের ডেটা নিয়ে যখন কাজ হয়, সেটার রিপোর্টের বেসিসেই বলা যেতে পারে। আগামীতে বলতে গেলে ঠিক নেই এখনো, হয়তো আমি আবার যাব। ডুয়ার্স সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাওয়া সাধারণ মানুষ, বাইক ও গাড়ি চালকদের সচেতন করল পরিবেশ প্রেমী ও বন বিভাগ যৌথভাবে। ডুয়ার্স সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় পিকনিক করতে যাওয়া সাধারণ মানুষ, বাইক ও গাড়ি চালকদের সচেতন করল পরিবেশ প্রেমী সংগঠন ও বন বিভাগ যৌথভাবে। রবিবার ছাড়াও ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায় অনেক মানুষই, তাই পিকনিক করতে যাওয়ার সময় যাতে কোনো ধরনের অঘটন না ঘটে তার জন্য বন বিভাগ ও পরিবেশ প্রেমী সংগঠনের উদ্যোগে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় গাড়ি চালক ও সাধারণ মানুষদের সচেতন করা হয়। খুব জোরে গাড়ি না চালানো, পাহাড়ের বিভিন্ন জায়গায় গাড়ি ঠিকভাবে নজর দিয়ে গাড়ি চলাচলের পরামর্শ দেন তারা। উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার পৌর ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। তিনি উপস্থিত থেকেই এই সমস্ত পিকনিক করতে যাওয়া মানুষদের সচেতন করেন। উদ্দেশ্যে ঝালঙ্গের দিকে যাচ্ছেন বা আমাদের সাকামের দিকে যাচ্ছেন, তারা অনেকেই আছেন, তারা এত জোরে সেই ড্রাইভার চালকরা যারা পিকনিক পার্টিদের নিয়ে যায়, তারা এমনভাবে জঙ্গলের মধ্যে হইহল্লা করে, হর্ন বাজায়, এমনকি মদের বোতল সেগুলো পর্যন্ত ভেঙে রাস্তার পাশে ফেলে দেয়। বিশেষ করে দেখবেন মহাকাল মন্দির যে আমাদের আছে, মহাকাল ধাম, সেই মহাকাল ধামের সামনে দেখবেন সেম, মানে এই একটা অসভ্যতা আমরা দেখতে পাই। কিছু শ্রেণীর আপনার টুরিস্ট বলুন বা কিছু শ্রেণীর
আপনারা যারা পিকনিকে যায় তারা করেন, সকলে না। তো ন্যাচারালি যারা সহযোগিতা করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় গতিবেগ নিয়ন্ত্রণে রাখেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যারা বারংবার বলা সত্ত্বেও আপনার নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর আপনার বনের মধ্যে নেমে ওই মহাকাল ধাম বলুন বা বিভিন্ন অরণ্যের বিভিন্ন জায়গায় নেমে কেউ বনে দেখবেন আগুন ধরাচ্ছে, কেউ আপনার নেমে আপনার পিকনিক করছে, অথচ সেই সব জায়গাগুলোর যে বন আইন যে রয়েছে সেই অরণ্য আইনের তোয়াক্কা করছে না। ন্যাচারালি আমরা আজকে বন দপ্তরের সহযোগিতায় এবং আপনার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে আমরা এই গরুমারা এন্ট্রান্স এখানে আমরা সকলকে অ্যাওয়ার করবার একটা প্রচেষ্টা নিয়েছি এবং পরের রোববারগুলোতেও আমাদের সকাল থেকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে। আমরা সকলের কাছে আবেদন রাখতে চাই যে আপনারা পিকনিকে যান, আনন্দ করেন, অবশ্যই উপভোগ করবেন, বনের সৌন্দর্য সেটা উপভোগ করবেন, কিন্তু বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে নিয়মগুলি রয়েছে সেগুলি দয়া করে সেগুলিতে মান্যতা দেবেন। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে ঔষধের দোকানে হানা দিয়ে নেশার ঔষধ ও ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে ঔষধের দোকানে হানা দিয়ে নেশার ঔষধ ও ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার ঔষধ ব্যবসায়ী সঞ্জীব সরকার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারে একটি দোকানে হানা দেয় মালবাজার পুলিশ। ওই ঔষধের দোকানের পেছনের মালিকের বাড়ি থেকে প্রচুর নেশার কাপ সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল বাজেয়াপ্ত করল মালবাজার পুলিশ আধিকারিকেরা। গ্রেপ্তার করা হয়েছে দোকানের মালিক সঞ্জীব সরকারকে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দোকানের এক কর্মচারীকে। সোমবার মালবাজার থানার আইসি সৌম্যজিৎ ও অন্যান্য আধিকারিকরা এই অভিযানে নামেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ প্রায় 399 বোতল কাপ সিরাপ, নেশার ট্যাবলেট 17,880 এবং নাইট্রোজেন 10 15,000 পিস উদ্ধার করে ওই ঔষধ ব্যবসায়ীর বাড়ি থেকে। উল্লেখ্য, কিছুদিন আগে মাল ব্লকের জামডিম এলাকা থেকে নেশার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মালবাজার পুলিশ। সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ওদলাবাড়ি ঔষধ ব্যবসায়ীর নাম উঠে আসে। এরপর সোমবার মালবাজার পুলিশের বিশাল টিম অভিযান চালায় ওই ঔষধ ব্যবসায়ীর বাড়িতে। জানা গেছে, ডামডিম থেকে যে ব্যক্তিকে কিছুদিন আগেই পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই ব্যক্তি পুলিশকে জানিয়েছে যে সে ওদলাবাড়ি বাজারে ওই ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে নেশার সিরাপ এবং ট্যাবলেট কেনাকাটা করত। তারপরেই সোমবার ওদলাবাড়ির ঔষধ ব্যবসায়ীর বাড়ি থেকে এইসব নেশার সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, এর আগেও নেশার সিরাপ এবং ট্যাবলেট বিক্রির অভিযোগে বেশ কিছুদিন শ্রীঘরে ছিলেন ওই ঔষধ ব্যবসায়ী, আর সোমবার আবার গ্রেপ্তার তিনি। স্থানীয় বাসিন্দা শৈলেশ সিং বলেন, পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। এইভাবে নেশার সামগ্রী রমরমিয়ে বিভিন্ন জায়গায় বিক্রির কারণে নেশাগ্রস্ত হয়ে পড়ছে যুব সমাজ। আমরা চাই পুলিশ প্রশাসন আরও এই ধরনের অভিযান করুক। মালবাজার পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই অভিযান করি। প্রচুর নেশার সিরাপ এবং ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছে ঔষধ ব্যবসায়ী। এই ধরনের অভিযান চলতে থাকবে। प्रक्रिया में आपको कप सिरप, टैबलेट पाया गया है, इसलिए प्रशासन को बहुत बहुत धन्यवाद हम जनाते हैं। प्रशासन इसको सफाई अभियान की तरह इसको सफा करे। अरेस्ट हुआ है दुकान का जो मालिक है वो अरेस्ट हुआ है। अभी 100 स्टाफ को भी उठाया गया है। ये क्या सामान मिला है? प्रचुर मात्रा में कप सिरप मिला गया है, टैबलेट मिला गया है। आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि हम लोग का समाज साफ सुथरा रहे, ये अवैध सब बंद हो जाए। आपका नाम? शैलेश सिंह। জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় 2025 সালের ছুটির তালিকা সহ ক্যালেন্ডার প্রকাশ করল।
জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় 2025 সালের ছুটির তালিকা সহ ক্যালেন্ডার প্রকাশ করলো। এই ছুটির তালিকা সহ ক্যালেন্ডার প্রকাশ করায় অভিভাবকরাও খুশি। তাদের মতে এতে সারা বছরের ছুটির তালিকা থাকায় সব ধরনের পরিকল্পনা করতে সুবিধা হবে। বিদ্যালয়ের শিক্ষক সুব্রত সিনহা বলেন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে সরকার ঘোষিত ছুটির তালিকা প্রকাশ করলাম। এতে আমাদের সাথে অভিভাবকদের স্কুলের পঠন পাঠনের পাশাপাশি ছুটির তালিকা থাকায় অভিভাবকদের 1 বছরের পরিকল্পনা তৈরি করতে সুবিধা হবে। আমরা আমাদের এই ক্যালেন্ডার শিক্ষার সাথে যুক্ত সবার কাছে পৌঁছে দেব। আজকে আমরা ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্রদের 2025 সালের ছুটি সহকারে ক্যালেন্ডার প্রকাশ করলাম এবং আমরা সদর সার্কেলের যত স্কুল আছে তাদেরকে এবং কিছু কিছু আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যত অফিস আছে তাদেরকেও আমরা এই ক্যালেন্ডার বিতরণ করি। বিপদে জীবন বীমা নিগম অনুমোদিত এজেন্টরা, দাবি সিআইটিও প্রভাবিত সংগঠনের। বিক্ষোভ জলপাইগুড়িতে। বিপদে জীবন বীমা নিগম অনুমোদিত এজেন্টরা, দাবি সিআইটিও প্রভাবিত সংগঠনের। বিক্ষোভ জলপাইগুড়িতে। এদিন এই বিষয়ে জলপাইগুড়িস্থিত জীবন বীমা নিগমের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এজেন্ট সংগঠনের নেতৃত্ব বলেন, আমার মনে হয় কতিপয় এলআইসি এজেন্ট ছাড়া বাদবাকি সমস্ত স্তরের এজেন্টদের এজেন্সি পেশাটা এক গভীর সংকটের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক চলছিল বলা যায় না, কারণ আমাদের কিছু দাবি দাওয়া ইতিপূর্বে এলআইসি কর্তৃপক্ষের কাছে ছিল, যেমন ফ্যামিলি মেডিক্লেম, এজেন্ট ওয়েলফেয়ার ফান্ড চালু, গ্রুপ ইন্স্যুরেন্স বৃদ্ধি। কিন্তু গত 1 অক্টোবর থেকে কিছুটা হলেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেখানে সর্বভারতীয় স্তরে হাজার হাজার শিক্ষিত বেকার সরকারি প্রতিষ্ঠানগুলিতে কোথাও সেরকম হারে কোনো নিয়োগ নেই, প্রতিনিয়ত কর্মসংকট চলছে, সেখানে এলআইসি এজেন্সির প্রথা প্রায় 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে, যার মধ্যে অধিকাংশ এজেন্টের এজেন্সি টিকিয়ে রাখাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেখানে প্রায় 70% মানুষের মাথাপিছু গড়ায় অত্যন্ত কম, অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, সেখানে ন্যূনতম বীমা রাশি বৃদ্ধি। আবার যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত ঊর্ধ্বগামী, সাধারণত মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে এজেন্টদের কমিশন হ্রাস করে এজেন্টদের এক মহা সংকটে ফেলেছে এলআইসি এবং আইআরডিএ। এবং আগামী 11 ফেব্রুয়ারি দিল্লিতে পার্লামেন্ট অভিযান করার ডাক দেওয়া হয়েছে। আমরা 14 সালের পরের থেকে, যখন 19 সালের পরে যখন জিএসটি চালু হয়, আমরা এলআইসি এজেন্টস অর্গানাইজেশন বারে বারে বলে এসেছিলাম যে জিএসটি ইন্স্যুরেন্সের উপর চাপানো যাবে না। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে এই ইন্স্যুরেন্সের উপরে জিএসটি নাই। আমার দেশের সরকার জিএসটি তো চাপিয়েছেই, বিমা মানে মেডিক্লেমের উপরে এবং টার্ম ইন্স্যুরেন্সের উপরে 18% জিএসটি। এই জিএসটি প্রত্যাহার আমরা দাবি রাখছি। আরও বিবিধ দাবি আছে। আগামী 11 ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান করব আমরা আমাদের সংগঠন। না হলে তো আপনারা অবস্থান বা ইয়ে করবেন। এখন আমরা ভেতরে যাব না, মানে এই আপনাদের ডিমান্ড পূরণ না হলে কি করবেন? এটা আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের লাস্ট যে আন্দোলন সেটা হলো 11 ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান আছে। পার্লামেন্ট অভিযান করার পরে যদি এলআইসি কোনো পরিবর্তন না আনে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যাব। জলপাইগুড়িতে সংখ্যা কত এজেন্ট? জলপাইগুড়িতে আমরা আজকে যে উপস্থিত আছি আমরা 5000 তো আছি উপস্থিত। আপনার নাম? দীপক সরকার, এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া জলপাইগুড়ি ডিভিশনাল কমিটির সম্পাদক, আর আমাদের প্রেসিডেন্ট আছে। পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওরস উৎসব। পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওরস উৎসব। আগামী 26 ও 27 ফেব্রুয়ারি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ায় মরহুম দরবেশ কেতাবি শাহ রহমতুল্লাহ আলাইহের বার্ষিক ওরস মোবারক উৎসব অনুষ্ঠিত হবে। এদিন দরবেশের মাজার প্রাঙ্গণে ওরস কমিটির এক সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রতি বছর 5 ও 6 মার্চ এই ওরস উৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু এবছর আগামী 1 মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সেই জন্য এবার এই ওরস উৎসব এগিয়ে আনা হলো বলে এদিন ওরস কমিটির কর্মকর্তারা জানান। ওরসকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও যাবতীয় ব্যবস্থা করা হবে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ওরস কমিটির সম্পাদক রশিদুল করিম সরকার, সভাপতি আব্দুল মান্নান, ওরস কমিটির কর্মকর্তা রেজাউল বাকি, হোসেন হাবিবুল হাসান, হামিদুল ইসলাম, তজমল হক, আজিজুল হক, তোফাজ্জল হোসেন প্রমুখ। মাজার শরীফে একটা জলসা হয় আমাদের কাতিবি শাহ রহমতুল্লাহর মাজার শরীফে। তো এইবার মানে কারণবশত জলসার যে ডেটটা আমাদের যেটা ফিক্স থাকে সেটা রমজান মাসে পড়ে গেছে। তাই আমরা সমস্ত যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছি সবাই আমরা এখানে একত্রিত হয়েছি এবং আমাদের যিনি গদ্দি নসীন হুজুর তার সঙ্গে কথা বলেছি, কারণ উনি আমাদের এখানে যেদিন দোয়া হয়
সেদিন উনি নিজে এসে দোয়া করেন। তো তার ডেটটা আমরা চেয়েছিলাম এবং উনি বলেছেন যে যেই ডেটটা অ্যাভেলেবেল আছে, অর্থাৎ আমরা যেটা করতাম 21-22 ফাল্গুন, সেটা এবার শিফট হয়ে একটু এগিয়ে আসছে। এবার আমরা 13-14 ফাল্গুনে করব। ইংরেজি যদি আপনি বলেন তাহলে হচ্ছে 26-27 ফেব্রুয়ারিতে আমাদের এবার জলসাটা হবে। 26 তারিখে শুরু হবে, 27 তারিখে আমাদের আখরি দোয়া হবে। তো যারা এই মাজারে আসেন, যারা ভালোবাসা দেন এখানে এসে এবং এখানে জিয়ারত করেন, বা শুধুমাত্র মুসলিমরা নয়, আমাদের অনেক কাস্টের লোকেরা এখানে মাজারে আসেন, সবার কাছেই আপনাদের প্রেসের মাধ্যমে জানাতে চাই যে এবার একটু ডেটটা পরিবর্তন হয়েছে রমজান মাসের কারণে। 21-22 ফাল্গুনের জায়গায় সেটা হচ্ছে আমরা 13-14 ফাল্গুন হবে, অর্থাৎ ইংরেজি যদি আমি বলি তাহলে 26-27 ফেব্রুয়ারিতে হবে। 26 তারিখে আমাদের শুরু হবে, 27 তারিখে আমাদের দোয়া হবে। আপনাদের সবার আমন্ত্রণ রইল। আপনারা যেভাবে প্রত্যেক বছর এসে এখানে আমাদের ভালোবাসা দেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সবার কাছে আমরা এবারও কমিটির পক্ষ থেকে একই কামনা করছি এবং আপনাদের ধন্যবাদ। জলপাইগুড়ি এবং শিলিগুড়ির প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী দুই শহর জলপাইগুড়ি এবং শিলিগুড়ির প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো পঞ্চম বর্ষ রীনা ঘোষ স্মৃতি উইনার্স, পরশুরাম আগরওয়াল স্মৃতি রানার আপ এবং সুদাম মণ্ডল স্মৃতি ফেয়ার প্লে ট্রফি নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্ট। ওদলাবাড়ি ঐতিহ্যবাহী দুই ক্লাব নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব এবং মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় বিধানপল্লী ময়দানে 8 দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সোমবার। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এসটি ব্রাদার্স রাঙামাটি বনাম মিলন সমিতি। কলকাতা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এদিনের প্রীতি ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য শেষ হয়। টাই বেকারে জলপাইগুড়ি ভেটারেন্স দল 4-2 গোলের ব্যবধানে শিলিগুড়ি ভেটারেন্স দলকে পরাজিত করে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ 6 জানুয়ারি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পেইড পার্কিং জোন চালু করার কথা থাকলেও পুর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে। আবারও মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজারে ঔষধের দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে নেশার ঔষধ ও ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার ঔষধ ব্যবসায়ী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।